হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিক বিল্লাহ। আমি একজন হোটেলিয়ার এবং দীর্ঘ ১০ বছর যাবৎ হোটেল ইন্ডাস্ট্রির সাথে আমি জড়িত। এই ভিডিওটি মূলত হোটেল মালিক এবং ম্যানেজারদের জন্য। ভিডিওটি থেকে আপনি জানতে পারবেন নতুন একটি সফটওয়্যার সলিউশন সম্পর্কে, এটি কিভাবে কাজ করে, কতটুকু সিকিউর, কতটা সহজ এবং সুবিধাজনক। সত্যিকার অর্থে আপনার স্টাফদেরকে এম্পাওয়ার করতে এটা প্রয়োজন হতে পারে। এটা আধুনিক টেকনোলজির উপর তৈরি আধুনিক একটি সমাধান। এটা দ্রুত শিখে ফেলা যায়। যাদের অলরেডি এক্সপেরিয়েন্স রয়েছে তারা ১ ঘন্টায় এটা শিখে ফেলতে পারে। এটা ইকো ফ্রেন্ডলি, এফিসিয়েন্ট, কস্ট এফেক্টিভ এবং সেন্ট্রালি ম্যানেজড। এটার জন্য আলাদা সার্ভার প্রয়োজন হয় না। যেহেতু এই সফটওয়্যার ট্যাবলেট এবং মোবাইল রেসপন্সিভ, তাই কম্পিউটার কেনার খরচ অনেক কমে যায়। ওভারঅল এটা খরচ কমায়। তাছাড়া সফটওয়্যারের যে সকল ত্রুটির কারণে রেভিনিউ হারাতে হয়, সেই সকল জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া আরো জানতে পারবেন বর্তমান যে সফটওয়্যার ব্যবহার করছেন সেটা সিকিউর কিনা। একটা সফটওয়্যারে কি কি সিকিউরিটি থাকা উচিত। আমি এটা নিয়ে দীর্ঘদিন রিসার্চ এবং স্টাডি করেছি এবং সেইটার আলোকে আমি টিম গঠন করি। নিরলস ১ বছরেরও বেশি পরিশ্রমের পরে আমরা তৈরি করতে পেরেছি রুম রোভার। প্রথমত যারা সফটওয়্যার নিয়ে যন্ত্রণায় রয়েছেন তারা এটা দেখবেন। দ্বিতীয়ত যারা সফটওয়্যারের কিছু টেকনিক্যাল বিষয় বা সিকিউরিটি সিস্টেম ঠিক আছে কিনা, বর্তমান যে সিস্টেম আপনি ব্যবহার করছেন সেটা কতটুকু নিরাপদ এবং সেটা আপনাকে কতটুকু সুবিধা দিচ্ছে এবং রুম রোভার আপনাকে কি সুবিধা দিবে সেটা বোঝার জন্য আপনি এটা দেখতে পারেন। রুম রোভার একটি ওয়াল ইন ওয়াল হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম। রেস্টোরোভার রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট, পানি রোভার অ্যাকাউন্টিং সিস্টেম এবং এটার সাথে ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং প্রকিউরমেন্ট যুক্ত রয়েছে। হোটেলের ইনভেন্টরি এবং প্রকিউরমেন্টের ব্যাপারটাও থাকে। আর রিটেইল ব্যবসাগুলোতে প্রকিউরমেন্ট, ইনভেন্টরি, বেসিক অ্যাকাউন্টিং থাকে। সাথে সেলস পজ সেলস মডিউল যোগ করে আমরা আরেকটা পার্ট তৈরি করেছি রিটেইল রোভার। তো রিটেইল রোভার আমাদের আলোচনার বিষয় না আজকে। আমাদের আজকের মূলত আলোচনার বিষয় হচ্ছে হোটেল। তো চলেন সরাসরি আমরা দেখি রুম রোভার কিভাবে কাজ করে। প্রথমত আমরা অ্যাপ্লিকেশনে চলে যাব। লগ ইন পেজ দিয়ে এটার কার্যক্রম শুরু হয়। অ্যাপ্লিকেশনের ভিতরের অপারেশন দেখানোর আগে এটার সিকিউরিটি নিয়ে কিছু কথা বলতে হয়। আসলে সিকিউরিটি ছাড়া কোনো অ্যাপ্লিকেশন কাজের নয়। সিকিউরিটির বিষয়ে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি এবং এখানে কি টেকনোলজি ব্যবহার করা হয়েছে সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেন তেন কোনো টেকনোলজি স্ট্যাক এখানে ব্যবহার করা হয়নি। এই অ্যাপ্লিকেশনে রক সলিড সব টেকনোলজি স্ট্যাক ব্যবহার করা হয়েছে। যেমন দ্রুত কাজ করার জন্য স্পিড টেকনোলজি হিসাবে পরবর্তীতে স্কেলেবল হয় সেই জন্য ব্যবহার করা হয়েছে নোড.js, এক্সপ্রেস.js। ডেটাবেজ হিসেবে ব্যবহার করা হয়েছে পোস্টগ্রেসকিউএল ডেটাবেজ এবং এটার সিকিউরিটির জন্য আপনার এসকিউএল ইনজেকশন, এক্সএসএস বা আদার যে কোনো ধরনের কমন যেসব ওয়েব অ্যাটাক রয়েছে সেইগুলোর ব্যাপারে সব ধরনের ব্যবস্থা এখানে নেওয়া আছে। এখানে প্রপার ইনপুট ভ্যালিডেশন রয়েছে। যেমন ডেটাবেজে আক্রমণ, যে কোনো ধরনের অ্যাটাকিং ওয়ার্ড, অ্যাটাক করার জন্য যে সমস্ত শব্দ ব্যবহার করা হয় ওই ধরনের শব্দ আপনি এখানে লিখলে এই অ্যাপ্লিকেশন সেটা বুঝতে পারে এবং এটা ডেটাবেজে প্রবেশ হওয়া থেকে বাঁচায়। এখানে ব্যবহার করা হয়েছে হেলমেট। হেলমেট একটা সিকিউরিটি শিল্ড। এটার কাজ অনেক ধরনের টুলস আছে যেটা দিয়ে আপনি ১ মিনিটের ভিতরে ১,০০,০০০ রকমের পাসওয়ার্ড দিয়ে লগ ইনের চেষ্টা করতে পারেন। তো সেক্ষেত্রে যেটা করা হয়, প্রথম ৫টা ভুল অ্যাটেম্পটকে কাউন্ট করা হয় এবং পরবর্তীতে হেলমেট অন হয়ে যায়। হেলমেট হচ্ছে সিকিউরিটি শিল্ড।
অনেক সময় যখন ব্যাংকিং অ্যাপসে দেখে দেখে থাকবেন, যারা ব্যাংকিং অ্যাপস ব্যবহার করেন, ভুল পাসওয়ার্ড দিলে সেখানে পরবর্তীতে আপনাকে কিছুক্ষণের জন্য সাসপেন্ড করে রাখা হয়। এখানেও একই টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এখানে JS1 ওয়েব টোকেন ব্যবহার করা হয়েছে, এটা অনেকটা ডিজিটাল আইডি কার্ডের মতো কাজ করে। CSRF প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। হ্যাশিং পাসওয়ার্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমাদের প্রোগ্রামাররাও জানে না আপনার পাসওয়ার্ড কি, বিষয়টা এমন। যার পাসওয়ার্ড সেই কেবল জানবে। স্যানিটাইজেশন ব্যবহার করা হয়েছে। স্যানিটাইজেশন হচ্ছে ডেটা, স্যানিটাইজেশনের কাজ হচ্ছে ডেটা পরিষ্কার করা, ক্ষতিকর ক্যারেক্টার বাদ দেওয়া। যেমন এটা আমি দেখাই, সাপোজ অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে আমরা অনেক সময় যেটা হয়ে থাকে আমরা লক্ষ্য করেছি, সাধারণত কাজটা কিভাবে হয়, সরাসরি স্টেটমেন্ট থেকে কপি করা হয় যে এই অ্যামাউন্টটা সাপোজ 12,000 টাকা। তো 12,000 টাকা যখন এখানে পেস্ট করা হয়, এখানে লক্ষ্য করবেন যে এখানে একটা কমা রয়েছে। এই কমা ডেটাবেজের জন্য পরবর্তীতে ইনঅ্যাকুরেসি তৈরি করে বা একটা সমস্যা তৈরি করে। অনেক ক্ষেত্রে 12 পরে যেহেতু কমা 12 টাকা ইনপুট হয়, বাকি টাকা ইনপুট হয় না, এটাও হয়। কিন্তু এখানে যখন 12,000 পেস্ট করা হলো, এখানে কিন্তু 12,000 কমাটা অটোমেটিক বাদ দিয়ে দিল অ্যাপ্লিকেশন থেকে। এটা হচ্ছে স্যানিটাইজেশন। স্যানিটাইজেশন সিকিউরিটি গার্ডের মতো কাজ করে। ক্ষতিকর জিনিস আপনার ডেটাবেজে প্রবেশ করতে দেয় না, কমাটাকে সে অটোমেটিক ফেলে দিল। এখন আপনার অ্যাপ্লিকেশনে যদি দেখেন কমা সহ ইনপুট করা যায়, অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে 12,000 টাকায় 12 টাকা ইনপুট হয়েছে, বাকিগুলো ইনপুট হয় নাই, বা ইনপুট হলেও পরবর্তীতে রিপোর্টিং এর সমস্যা হয়েছে। তো আপনার অ্যাপ্লিকেশনে ঠিকঠাক স্যানিটাইজেশন থাকতে হবে বা ইনপুট ভ্যালিডেশন থাকতে হবে। আচ্ছা, এখানে প্রপারলি অ্যাক্টিভিটি লগ কে কখন চেক ইন করলো, কোন ধরনের কাজ করলো, সেই অ্যাক্টিভিটি লগগুলো এখানে ডেটাবেজে সেভ হয়। অ্যাক্টিভিটি লগ মূলত সিসি ক্যামেরার মতো কাজ করে। এটি ইউজারদের সকল কার্যক্রমের প্রতি নজর রাখে এবং টাইম স্ট্যাম্প সহ রেকর্ড রাখে। আরেকটা ব্যাপার, এই অ্যাপ্লিকেশনে ইউজারদের হাতে কোনো প্রকার রেভিনিউ রিলেটেড এডিট করা বা ডিলিট করার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে মালিককে বা জেনারেল ম্যানেজারকে সিসিতে রেখে মেইল করলে দেন এটা সংশোধন করে দেওয়া হবে। এরর মনিটরিং ড্যাশবোর্ড রয়েছে ডেভেলপারদের জন্য। সিস্টেমে কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেটা অনেক সময় ইউজাররা না বললেও ডেভেলপাররা এই এরর মনিটরিং থেকে, এরর মনিটরিং যে ড্যাশবোর্ড, এখান থেকে লগ দেখে ওনারা বুঝতে পারবে সিস্টেমে কোন ধরনের সমস্যা হতে যাচ্ছে। সো ওই হিসেবে আগে থেকেই অনেক সমস্যার সমাধান করে ফেলার সুযোগ এখানে আছে। হ্যাঁ, ব্যাকআপ এবং রিকভারি এখানে প্রতি রাতে রাত মধ্যরাতের দিকে একবার করে ব্যাকআপ হয় অটোমেটিক। কখনো যদি সিস্টেম ক্রাশ করে, তাহলে নতুন করে এই সিস্টেমটা সেট আপ করতে হয়তো ঘন্টা 2 মতো লাগবে। এবং এটা যেহেতু সেন্ট্রালি ম্যানেজ করা হয়, সার্ভার সিস্টেম, সার্ভারটা পুরোপুরি রেডি করে ফেললে সকল ইউজার, যদি 100, 200, 500, 1000ও ইউজার থাকে সবার কম্পিউটারে, এটা একটা একটা কম্পিউটার ধরে ঠিক করার কোনো কিছু নাই। এটা সেন্ট্রালি এক জায়গায় ঠিক করলে সব কম্পিউটারে ঠিক হয়ে যাবে। এবং এটার ম্যানেজমেন্ট সিস্টেম আরো বেশি আধুনিক। আর এই ব্যাকআপকৃত ডাটাগুলো এনক্রিপ্টেড অবস্থায় থাকে বা বাইনারি ফর্মে থাকে। যদিও সুযোগ নেই, তারপরেও কখনো যদি ডেটা হাতছাড়া হয়ে যায়, তাহলে এটা অন্যের কাছে এটা রিডেবল বা ইউজেবল নয়। সো সংক্ষেপে যদি বলি, এখানে সিকিউরিটির জন্য এখানে 4টা লেয়ার আছে। শুরুতে ইনপুট ভ্যালিডেশন, আপনার ফ্রন্ট এন্ড ভ্যালিডেশন যেগুলো যেখানে করা দরকার, মিডলওয়্যার ভ্যালিডেশন রয়েছে, ব্যাক এন্ড ভ্যালিডেশন আছে, তারপর ডেটাবেজ লেয়ারেও আপনার সিকিউরিটি রয়েছে। সো এখানে 4 লেয়ার, একটা সিকিউরিটি 4 লেয়ার, কখনো 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 ক্ষেত্র বিশেষ 5 to 6 লেয়ার, 7 লেয়ার পর্যন্ত সিকিউরিটি এই অ্যাপ্লিকেশনে রয়েছে। এবং এখানে যেসব টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যেমন নোড.js, এখানে নোড.js ব্যবহার করা হয়েছে। নোড.js অত্যন্ত শক্তিশালী ব্যাকএন্ড ইঞ্জিন। এটার উপরে উবার, পেপাল এবং নেটফ্লিক্স আমরা যেটা দেখি,
এই ব্যাকএন্ড ইঞ্জিনের উপরে তৈরি করা। ডেটাবেস পোস্টগ্রিসকিউএল ডেটাবেস ব্যবহার করা হয়েছে, যেহেতু এই অ্যাপ্লিকেশনটি রোল বেসড। দেখা যাচ্ছে অ্যাকাউন্টিং এর একটা পার্ট আলাদা, এক্সিকিউটিভদের পার্ট আলাদা, ডিপার্টমেন্ট হেডের পার্ট আলাদা। রোল বেসড যেহেতু, সেহেতু রোল বেসড অ্যাক্সেস সিস্টেম সাপোর্ট করার জন্য পোস্টগ্রেসকিউএল ডেটাবেস সবচেয়ে ভালো, এবং এই ডেটাবেস ব্যাংকিং সেক্টরেও পর্যন্ত ব্যবহার করা হয়। অত্যন্ত উন্নত এবং আধুনিক মানের টেকনোলজি স্ট্যাক এখানে ব্যবহার করা হয়েছে। আর ওয়ার্কফ্লো বেসড মডিউলগুলো সাজানো। লগ ইনের পরে এখানে কিছু বেসিক তথ্য দেখা যায়, কতগুলো গেস্ট আজকে আছে, কতগুলো চলে যাবে, এইরকম কিছু ইনফরমেশন। যেহেতু ডেমো ভার্সন, এখানে নিয়মিত ডে ক্লোজ করা হয় না, তাই এটা দেখাচ্ছে বিজনেস রানিং ফর মেনি আওয়ার্স, 255 আওয়ার্স। এনিওয়ে, একটা হোটেলে অপারেশনটা শুরু হয় মূলত রিজার্ভেশন দিয়ে। স্টার্টিং পয়েন্ট অফ সার্ভিস, রিজার্ভেশন। তো রিজার্ভেশনে প্রথমত আমরা দেখি অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি গ্রিডে আমরা দেখতে পাচ্ছি বুক, রেড কালার, এগুলো পেমেন্ট ছাড়া। ব্লক, এগুলো কিছুক্ষণের জন্য ব্লক ধরে রাখা, এবং কনফার্ম, এগুলো পেমেন্ট রিজার্ভেশন করা। এখানে ব্লক সিস্টেম কিভাবে কাজ করে? ডাবল ক্লিক করলে ব্লক মডেলটা আসে। এখানে সাপোজ ম্যানেজমেন্ট ব্লক এটা, এবং এই ব্লকের সাথে প্রতিটা ব্লকের একটা লাইফ বা সময় থাকা উচিত। 4 দিন, 4 দিনের ভিতরে এটার প্রয়োজন হলে হবে, না হলে এটা পুনরায় রিলিজ হয়ে যাবে, অটোমেটিক ওপেন হয়ে যাবে। এই ব্লক খুঁজে বের করা যদি ঝামেলাপূর্ণ হয়, তাহলে অনেক সময় ব্লকটা সফটওয়্যারে এই ব্লকটা থেকে যায়, এবং এটা বিক্রি না হওয়ার কারণে রেভিনিউ লস হয়। যেসব কারণে প্রতিষ্ঠানের রেভিনিউ লস হতে পারে, সেই সব বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে যেটা যেভাবে করা উচিত সেভাবে তৈরি করা হয়েছে। এটার উপরে চাপ দিলে রিজার্ভেশন লেটার লোড হয়, এবং রিজার্ভেশন লেটার পিডিএফ এ চাপ দিলে রিজার্ভেশন লেটার ডাউনলোড হয়। আচ্ছা, যখন রিজার্ভেশন লেটার ডাউনলোড হয়, তখন এটা সেভ হয় বুকিং নাম্বার এবং নাম দিয়ে। এটা নতুন করে লিখতে হয় না। একটা রিজার্ভেশন লেটার কিভাবে সেভ হবে সেটা পর্যন্ত এটার ভিতরে কোডিং করা রয়েছে। যেমন সাধারণত কি কি বিষয়ে হোটেল স্টাফরা ভুল করে থাকে এবং যে ভুলের কারণে প্রতিষ্ঠানকে রেভিনিউ হারাতে হয়, সেই বিষয়গুলো আমরা নোট করেছি, এবং এই সব বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিয়েছি। যেমন একটা রিজার্ভেশন কি নামে সেভ হবে, এবং গেস্টের অ্যারাইভাল ডেটের সাথে দিনের নাম উল্লেখ করা, এবং সেটাকে একটু বেশি স্ট্যান্ড আউট করা। এখন আপনার মনে হতে পারে এটা আর এমন কি, কিন্তু বিষয় হচ্ছে এইগুলোর কারণে বড় অপারেশনাল কেওয়াস সৃষ্টি হয়। প্রতিনিয়তই খেয়াল করি যে আমাদের রিজার্ভেশন ডেটে ভুল হয়। রিজার্ভেশন ডেট ভুল হওয়ার কারণে ভুল ডেটে সাপোজ একটা গেস্ট চাইলো জানুয়ারির 15 তারিখ, কিন্তু আপনি ভুল করে ডিসেম্বরের 15 তারিখ করে রাখলেন। উনিও খেয়াল করেন নাই, উনি আসেন নাই, রুমটা ফাঁকা থাকলো, এবং পরবর্তীতে ওনাকে রিশিডিউল করে দিতে হলো। রুম যে ফাঁকা থাকলো, এতে করে কোম্পানির রেভিনিউ লস হলো। আবার রিজার্ভেশন ভুল আইডি লেখার কারণে পেমেন্টের সময় ওই ভুল আইডি রেফারেন্সে ব্যবহার করা হয়, অন্য কোনো রিজার্ভেশন আইডিতে টাকাটা ইনপুট হয়। এতে করে যিনি টাকা দিয়েছেন উনি চেক আউটের সময় হিসেব পান না, একটা অপারেশনাল কেওয়াস সৃষ্টি হয় পরবর্তীতে। তো আমি যেহেতু এই ইন্ডাস্ট্রির ইনসাইড এবং আউটটা জানি, কোন জিনিসগুলো কেমন হওয়া উচিত, হোটেল অপারেশনে সহজ হয়, ফ্লো বেসড বা অপারেশন বেসড একটা অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে। আচ্ছা, আমরা এখন একটা বড় গ্রুপ রিজার্ভেশন করে দেখাতে চাই। সাপোজ 10টা রুম, 11 থেকে 12 তারিখ, 10টা রুম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12, 13, 14, 15টা দিলাম, 20% ডিসকাউন্ট দিলাম, বিজনেস সোর্স জিএম ক্রিয়েট করা হলো। আচ্ছা, 3 ধরনের রুম, কোনটা 9টা, কোনটা 3টা, কোনটা 6টা, 3 ক্যাটাগরির 3টা রো। এই গ্রুপ রিজার্ভেশনে লক্ষণীয় বিষয় হচ্ছে রুম 15টা হোক আর 25টা হোক, মেকিং রিজার্ভেশন ইজ ম্যাটার অফ 30 সেকেন্ডস অনলি। কিন্তু বিষয়টা যদি এমন হতো যে
20-25টা রুম রিজার্ভেশনের জন্য 20-25 বার আলাদাভাবে ক্রিয়েট করা, দেন ইউ নো ইটস এ নাইটমেয়ার। এবং যদি এমন হয় সফটওয়্যারের মধ্যে ক্র্যাশ করে, তাহলে একটা রিজার্ভেশন করতে বহু সময় লেগে যায়। কিন্তু এই সিস্টেমে গ্রুপ ও হ্যান্ডলিং অত্যন্ত সহজ করা হয়েছে। আপনার রিজার্ভেশন থেকে শুরু করে চেক ইন করানো এবং তাদের গ্রুপের বিল করা এবং চেক আউট করা, এগুলো জাস্ট ভেরি ইজি হেয়ার। আর এই অ্যাপ্লিকেশন কাজের মাঝখানে হ্যাং করা, ক্লোজ হয়ে যাওয়া, ক্র্যাশ করা, এই ধরনের সমস্যা এই অ্যাপ্লিকেশনে একেবারেই নেই বললেই চলে। যে কারণে আপনার ইউজাররা এটা পছন্দ করবে বলে আমরা আশা করি। আর হোটেল ইন্ডাস্ট্রিতে ওভারবুকিং একটা বড় সমস্যা। অনেক সময় দেখা যায় ছুটির দিনে বা পাবলিক হলিডেজে চাপ বেশি থাকে। চিটাগং, কক্সবাজার বা বান্দরবনের হোটেল রিসোর্টগুলোতে অনেক সময় দেখা যায় ওভারবুকিং হয়েছে। রিজার্ভেশন ক্যানসেল করতে হয় এবং এটা একটা অপারেশনাল chaos সৃষ্টি হয়, বা আপনি আগে থেকে খেয়াল করেন নাই আপনার রুম কোনো একটা ক্যাটাগরি 10টা, কিন্তু গেস্ট গিয়ে পৌঁছেছেন ওখানে 11 রুমের গেস্ট কোথায় রাখবেন আরেকটা রুম? আরো একটা রুম আপনি কোথায় পাবেন? তাৎক্ষণিক তো রুম বানানো সম্ভব নয়। তো এই ওভারবুকিং এর কারণে অনেক সময় ফুল রিফান্ড উইথ কম্পেনসেশন গেস্টকে খুশি করানোর জন্য এটা করতে হয়। তো এটা এক ধরনের জরিমানা। এতে করে হোটেলের সুনাম এবং আর্থিক ক্ষতি হয়। এটা এক ধরনের রেভিনিউ লস। তাই ওভারবুকিং ঠেকানোর জন্য আমরা উপযুক্ত ভ্যালিডেশন এবং লজিক এই সিস্টেমে আমরা সেট করেছি। এটা করতে গিয়ে আমাদের রিজার্ভেশন মডিউলটা পুরাটা ভেঙে নতুন করে একবার করতে হয়েছিল। তবুও আমরা সেটা করেছি এবং আমরা বিভিন্নভাবে টেস্ট করে দেখেছি, কোনোভাবেই এই সিস্টেমে ওভারবুকিং করা সম্ভব হয়নি। এখানে আরো একটা ব্যাপার, আমি একটা রিজার্ভেশন করলাম 0 ডিসকাউন্ট দিয়ে, কোনো ডিসকাউন্ট নাই। সেক্ষেত্রে ডিসকাউন্ট নামে কোনো শব্দই আর রিজার্ভেশন লেটারে থাকবে না। ডিসকাউন্ট বলে কোনো রো বা কলাম থাকবে না। এটাতে সুবিধা কি, আমি একজনকে ডিসকাউন্ট দিলাম না, কিন্তু এই ডিসকাউন্ট বা ডিসকাউন্টের জন্য কলাম বা রো রেখে তাকে আরো একবার মনে করিয়ে দেওয়া যায় আমি আপনাকে কোনো ডিসকাউন্ট দিলাম না। এটা ভালো দেখা যায় না। সেজন্য এই সিস্টেমটা একটু বেশি রোবাস্ট। যখন আপনি ডিসকাউন্ট দিবেন না, ডিসকাউন্ট নামে কোনো শব্দই থাকবে না, রো কলাম কিছুই থাকবে না। কিন্তু আপনি যদি পরবর্তীতে আবার ওনাকে ডিসকাউন্টটা দেন, সাপোজ এই এনাকেই আমি আবার ডিসকাউন্ট দিলাম 20%, দেওয়ার পরে আপডেট করলাম রিজার্ভেশন, এখানে নতুন করে ডিসকাউন্টের রো তৈরি হলো। সার্ভিস চার্জ, কোনো হোটেলে হয়তো সার্ভিস চার্জ থাকবে না, সেক্ষেত্রে আমি সার্ভিস চার্জ এখানে 0 করে দিই। এটা ডিফল্ট একটা দেওয়া আছে 10%, যারা নেন না তাদের 0 দেওয়া থাকবে ডিফল্ট। এখন সার্ভিস চার্জের কোনো কলামই থাকবে না সেক্ষেত্রে। ডিসকাউন্ট সাপোজ আমি দিলাম 5%, সার্ভিস চার্জ 0%। নাও ওয়ান্ট টু সি, ওকে, ডিসকাউন্ট 5%, কোনো সার্ভিস চার্জের কোনো রো নাই, ভ্যাট এবং টোটাল গ্র্যান্ড টোটাল। বা আমি এখানে এডিশনাল চার্জ যোগ করবো, সাপোজ 1000 টাকা এডিশনাল চার্জ। এডিশনাল চার্জ ফর হোয়াট? ফর এক্সট্রা বেড সাপোজ। ওকে, এখন পিডিএফ ডাউনলোড করি, ওপেন। এখন দেখি এখানে রুম রেন্ট 17,000, আফটার 5% ডিসকাউন্ট 16,000 সামথিং, গভর্নমেন্ট ভ্যাট, এডিশনাল চার্জ, গ্র্যান্ড টোটাল, অ্যাডভান্স নাই, ডিউ। এখানে বিজনেস সোর্স উল্লেখ করে দেওয়া যাবে, যে সোর্স থেকে বুকিংটা হয়েছে। এখানে হোটেলের বিভিন্ন ম্যানেজারের নাম থাকতে পারে, বিভিন্ন ট্রাভেল এজেন্সি, ওটার উপর আবার রিপোর্টও পাওয়া যায়, কে কতটুকু বিক্রি করলো সেটা। রিজার্ভেশন লেটারটা ওভারঅল কেমন হবে, একটা প্রপার্টি টু প্রপার্টি সামান্য ভিন্ন হতে পারে, কিন্তু ওভারঅল পেমেন্ট ইনপুট করার পর মানি রিসিট ইস্যু হলো, এটা একটা স্ক্রিনশট বা পিডিএফ ডাউনলোড করেও গেস্টকে পাঠানো যায়। এখানে রিজার্ভেশন মডিফিকেশন, রিজার্ভেশন সার্চ করা, এখানে সহজে নাম দিয়ে বা ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়েও সার্চ করা যায়, ডেট ওয়াইজ, পেমেন্ট ওয়াইজ, উইথ পেমেন্ট, উইদাউট পেমেন্ট, বিভিন্নভাবে এখানে খুবই পাওয়ারফুল ফিল্টারিং সিস্টেম রয়েছে। রিপোর্টস রয়েছে, এখান থেকে প্রয়োজনীয় সবই রিপোর্টস পাওয়া যাবে।
পোস্টপোন রিপোর্ট, ক্যান্সেল, ব্লক, অ্যাভেলেবিলিটি রিপোর্ট। চলেন ফ্রন্ট অফিসের কিছু কাজ দেখি। লগ ইন করা হলো অ্যাজ এ ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ। যদি লগ ইন করা হয়, ফ্রন্ট অফিস হেড হিসাবে লগ ইন করলে সরাসরি ফ্রন্ট অফিস ন্যাভে নিয়ে যাবে। এটা হচ্ছে চেক ইন গেস্ট, অলরেডি চেক ইন, ব্ল্যাক অবস্থায় থাকবে। ডার্টি অর্থাৎ যেগুলো মাত্র চেক আউট হবে সেগুলো ডার্টি থাকবে। এখানে আস্তে আস্তে বোঝা যাবে ব্যবহার করতে করতে। তো এখানে আমরা দেখতে চাই চেক ইন অপশন। এখানে মাহবুবুল আলম নামে 4টা বুকিং আছে ওনার একসাথে। আমরা চেক ইন করতে চাই। চেক ইনে চাপ দিলাম এবং এখানে 4টা রুম ওনার এসেছে। এখানে আলাদা আলাদা নাম আমরা চাইলে ব্যবহার করতে পারি। 4টা একসাথেও চেক ইন করা যায়, আবার চাইলে আলাদা আলাদাও চেক ইন করে ফেলা যায়। 4টা রুম আমরা একসাথে চেক ইন করে ফেলতে চাই। 4টা চেক ইন হলো। এখানে সবার এনআইডি, পাসপোর্ট ইত্যাদি যুক্ত করে এটাকে রেজিস্ট্রেশন কার্ড হিসেবে অ্যাটাচমেন্টে এনআইডি কার্ডের ফটোকপি বা পাসপোর্টের ফটোকপি রেখে এটাকে রেজিস্ট্রেশন হিসেবেও ব্যবহার করা যায়। এই রুমগুলো একবারে চেক ইন হয়ে গেল। 102, 103, 105, 207। এখন আমরা বিল করব। সাপোজ 101 বা 2-এ বিল করব। সাপোজ 101-এই করি, সরি 201-এই করি। পোস্ট ট্রানজাকশন এখান থেকে মূলত বিলিং এ নিয়ে যায়। আবার চাইলে এখানে আপনি সরাসরি 201 নাম্বার রুম লিখে ফেস দিতে পারেন। তো এখানে আমরা কিছু চার্জ করি, ডেমো চার্জ। সাপোজ এটা গ্রুপ রিজার্ভেশন, একটা রুমেই আপনি চার্জগুলো করলেন, বা নাইট অডিটের সময় ওনার এগুলো এখনো চেক আউট হয় নাই, চেক আউট করে দেন নাইট অডিট করা যাবে, সবগুলো একসাথে রুম রেন্ট পড়ে যাবে আর কি। যাই হোক, ওনাদের কিছু ম্যানুয়াল বিল করলাম, বিলটা একটু দেখবো। এই যে বিল হলো, মাত্র যেগুলো চার্জ করা হলো। এখন চাইলে আলাদাও দেখা যায়। সাপোজ ট্রান্সপোর্টেশনটা আলাদা দেখতে চাই বা প্রিন্ট করতে চাই, তাহলে ট্রান্সপোর্টেশনটা এভাবে ফিল্টার করা যাবে। ফুডেরটাও আলাদা ফিল্টার করা যাবে। এখন 201 নম্বর রুমে বিল হলো, সবগুলোই যদি দেখি, 9,740 টাকা আমরা পেমেন্ট দেখাতে চাই। 201 নম্বর রুম, এখানে কত ডিউ সেটা আসছে। সাপোজ আমি এটাতে টিক দিলাম, দিলে এখানে আসছে 940 টাকা 50 পয়সা। গেস্ট থেকে সাপোজ কার্ডে নেওয়া হলো, পোস্ট করা হলো। তাহলে এখন 201 নাম্বার রুম সিঙ্গেল বিলটা দেখি, ওনার বিল এখন 0 আছে। সো এখন আমরা চেক আউট করবো 201। ব্যালেন্স যেহেতু 0 আছে, এটা অ্যাক্টিভ বাটন দেখাচ্ছে। এখানে 0 না থাকলে এটা অ্যাক্টিভ থাকতো না, 0 হতে হবে, আদারওয়াইজ চেক আউট হবে না। এখানে চেক আউট লিখতে হবে। এটা দেয়া হয়েছে এক্সিডেন্টাল চেক আউট এড়াতে। অনেক সময় ক্লিক লেগে চেক আউট হয়ে যেতে পারে, সেই জন্য এটা লিখতে হবে এবং কনফার্ম করতে হবে। চেক আউট করা হলো, এটা চেক আউট হয়ে গেল। আবার গ্রুপ রিজার্ভেশন, এক রুমে সব বিল করে সব গ্রুপ একসাথেও চেক আউট করা যেত। এখানে আরো 3টা রুম আছে, এগুলো আলাদা আলাদাভাবে একই সিস্টেমে চেক আউট করতে হবে। আবার চাইলে গ্রুপ চেক আউট যদি করতে হতো, তাহলে এখানে 206 গিয়ে গ্রুপ চেক আউট, এখানে ব্যালেন্স আছে, এগুলো আগে সেটেল করতে হবে, আদারওয়াইজ চেক আউট হবে না। এটা অন্য গ্রুপ, 202, 207, 206, 207। দেখি তো, এই যে তাদের কিছু বিল আছে। ওই বিলটা আগে ক্লিয়ার করতে হবে। 206, 2টা রুম। সো ওনাদের গ্রুপের টোটাল ডিউ এই অ্যামাউন্টটা, এটা আমরা ক্লিক করলাম এবং এটা সাপোজ কার্ডে বা বিকাশে একটা নিয়ে নিলাম, পোস্ট করলাম। এখন 206 এবং 207 যেহেতু একই গ্রুপের এবং একসাথে চেক আউট করতে চাই, 206 চাপ দিলাম, গ্রুপ চেক আউটে চাপ দিলাম। এখন এটা 0, এখানে লিখতে হবে গ্রুপ চেক আউট। গ্রুপ চেক আউট, একসাথে দুটো চেক আউট হয়ে গেল। এই যে রুম নম্বর 206, 207 একবারে চেক আউট হলো।
অনেক সময় হয় না যে গেস্ট গুলো শুধুমাত্র ফুড বিল আলাদা চায়, সেক্ষেত্রে ফুড বিলে চাপ দিয়ে এই যে ফুড বিল অলে দিলে এটা পিডিএফ চাইতে পারে, ইমেইলে করার প্রয়োজন হতে পারে অনেক সময়। পিডিএফ ডাউনলোড, এই যে বিলটা। ওকে, সো রিসেপশনের অপারেশন দেখলাম। চেক আউটের পরে এটা হলুদ, অর্থাৎ এটা ডার্টি এখন। এখন রিসেপশন থেকে এই ডার্টি রুম যখন ওনারা ক্লিন বা ভ্যাকেন্ট করবেন, ভ্যাকেন্ট দেওয়ার পরে এটা ভ্যাকেন্ট করা হলো, এখন এটাতে আবার চেক ইন করা যাবে। এটা ভ্যাকেন্ট। আচ্ছা, এখন দেখাতে চাই ওয়াক ইন গেস্ট চেক ইন। এই যে প্রসিড চেক ইনের মধ্যে গিয়ে প্রসিড উইথ চেক ইন ওয়াক ইন গেস্ট, এটাতে চাপতে হবে, গেস্টের নাম লিখতে হবে। সাপোজ মিস্টার রহমান, ওনার ফোন নাম্বারটা দিলাম। 12 তারিখ, 12 থেকে সাপোজ 13 তারিখ, 2 রাতের জন্য। ফাইন রুম, এগুলো ডার্টি রুম, এটা তো হবে না। ওকে, একটা ভালো রুম এখানে ক্লিন রুম দেওয়া হলো, তার ডিসকাউন্ট দেওয়া হলো 25%। তারা সাপোজ 2 জন, একজন বাচ্চা। চেক ইন, চেক ইন করানো হলো। এখানে তার এনআইডি কার্ড বা পাসপোর্ট নিয়ে সেটা লিখে অ্যাটাচমেন্ট করে সাইন নিয়ে, এখানে কিছু হাউস রুল থাকবে, প্রিন্ট করে রেজিস্ট্রেশন হিসেবে ব্যবহার করা যাবে। 208, 208 নাম্বার রুম চেক ইন হলো। এই যে 208, মিস্টার রহমান চেক ইন হলো। তার কিছু বিল করি। সাপোজ ট্রান্সপোর্টেশন, সিটি ট্যুর, সুইমিং পুল, বিল করা হলো। এখন এই গেস্টকে 208 নম্বর গেস্টকে বিলটা দেখতে হবে। 208 মাত্র করা হলো। রিসেন্ট অ্যাক্টিভ ফোলিও এগুলো, এই যে আসছে। তাহলে ওয়াক ইন গেস্টের প্রসিডিউর দেখানো হলো। আচ্ছা, কোম্পানি বিলিংটা কিভাবে, বিল টু কোম্পানি কিভাবে করতে হবে, কোম্পানির নামে বিলটা করে দেখাই। 208। আচ্ছা, তার টোটাল, এটা গ্রুপ না, একটা রুম যেহেতু, সেহেতু এটা আর গ্রুপ না, এটা সিঙ্গেল। ও তার হলো 13,000 সামথিং। এখন এটা আমরা বিল টু কোম্পানি, লিস্টেড একটা কোম্পানির ভিতরে সাপোজ দিয়ে দিলাম, দিয়ে ওকে, এটা সিটি লেজারে পোস্টিং হলো। দেখি, এই যে বিল ট্রান্সফার টু রুবা সফটওয়্যার সলিউশনস, কোম্পানির নামে গেল। এখন এটা চেক আউট করে ফেলা যাবে। 208 নম্বর রুম, 208, 208 সিঙ্গেল চেক আউট, জিরো যেহেতু ব্যালেন্স, চেক আউট হবে। ওকে, তার আগে কিছু দেখাই, যেমন অ্যাডজাস্টমেন্ট কিভাবে করা হবে। 208 অ্যাডজাস্টমেন্ট, সাপোজ ওনার 200 টাকা অ্যাডজাস্টমেন্ট করা হলো, ফুলিও অ্যাডজাস্টমেন্ট বা আরো কারণ এখানে চাইলে লেখা যাবে। 200 টাকা অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া হলো। এখন 200 টাকা অ্যাডজাস্টমেন্ট দিলে তাহলে উনি তো উল্টা 200 টাকা আরো পায়। যখন একটা গেস্ট উল্টা পাবে, অর্থাৎ ওভার কালেকশন, তখন এটা সবুজ কালার, 200 টাকা। তো বা ওনাকে আর দুটো দেখাই, সাপোজ রিফান্ড করা হলো আরো 300 টাকা। আচ্ছা, এখানে আরো কিছু ফাংশন থাকে, যেমন 208-এর বিলগুলা আমরা যদি চাই যে অন্য রুমে পাঠাবো, ট্রান্সফার করব, অন্য রুম কোন রুম চেক ইন আছে, সাপোজ 102-তে পাঠাবো আমরা, এটা বিল ট্রান্সফার যেটা বলে। 208 সিলেক্ট করা হলো, 105 নাম্বার রুমে দিয়ে ট্রান্সফার করে দেওয়া হলো। সরি, 105, 205-এ অ্যাক্টিভ ফোলিও নেই, 105-এ দেওয়া হলো।
105-এ চলে গেল বিলগুলা। 105টা এখন দেখি 208-এর সুইমিং পুল চার্জ এবং সিটি ট্যুরের যে চার্জটা এখানে ট্রান্সফার হয়েছে, চার্জগুলো এখানে যোগ হয়েছে 208। আবার অনেক গেস্টের রুম চেঞ্জ থাকতে পারে। রুম চেঞ্জটা কিভাবে করতে হবে? সাপোজ 208-এ ছিলেন উনি 208 থেকে, বা ডেট এক্সটেনশন থাকতে পারে, ডেট শর্টেন থাকতে পারে, শর্টেনেস্টে থাকতে পারে। সো রুম চেঞ্জ করে দেখাই 210-এ, তাই 210-এ চেঞ্জ করা হলো। এখন এটা 210। হাউসকিপিংটা একটু দেখি, স্ট্যাটাস চেঞ্জ করতে হয়। হাউসকিপিং মডিউল, লস্ট অ্যান্ড ফাউন্ড, মেনটেন্যান্স, ইনভেন্টরি, এখান থেকে হাউসকিপিং বিলিং করবে, সেম লাইক ফ্রন্ট অফিস। রুম নাম্বার লিখে তাদের লন্ড্রি বিলগুলো করলো। আচ্ছা, সেলস অ্যান্ড মার্কেটিং এ মূলত কে কত টাকার সেল করলো সেই রিপোর্টগুলো পাওয়া যায়, এবং এখানে আরেকটা ব্যাপার আছে, ইমেল মার্কেটিং। আপনি চাইলে আপনার পুরাতন গেস্টগুলোকে আপনার নতুন নতুন যে সমস্ত অফার বা প্যাকেজ আসে সেগুলো জানানোর জন্য পুরনো গেস্টদের একটা ইমেলের তালিকা আপনি এখানে পাবেন। এখানে খুব সহজে সিলেক্ট অল এবং কপি অল মেইল দিলে সবগুলো মেইল একবারে কপি হবে, এবং যেভাবে আর কি ইমেল পাঠানোর জন্য যেভাবে মেইলগুলো দরকার সেইভাবেই কপি হয়, একটার পরে একটা কমা দিয়ে। তবে এই ক্ষেত্রে এই মেইল পাঠানোর ক্ষেত্রে অবশ্যই বিসিসি ব্যবহার করতে হবে। সিসি ফিল্ড ব্যবহার করলে এটা গেস্টের সব মেইলগুলো সকল গেস্টের কাছে এক্সপোজ হয়ে যায়, এবং এটা একটা সমস্যা। সবাইকে নতুন অফার সম্পর্কে জানাতে চান সেক্ষেত্রে একটি সহজ ব্যবস্থা। নাইট অডিট। নাইট অডিট কিভাবে কাজ করে? নাইট অডিট প্রথমে চেক করবে আজকে চেক আউট করার কথা এমন কোনো গেস্টকে চেক আউট করা হয়নি এমন আছে কিনা, সেগুলোকে এখানে দেখবে। এখানে বলছে যে অ্যাকশন রিকোয়ার্ড, এইগুলো আসলে পেন্ডিং আছে, রিজলভ করা হয়নি, এদের চেক আউট হওয়ার কথা আজকে। তারপর এখানে দেখা হয় চেক ইন করার কথা কিন্তু হয়নি এমন কোনো আছে কিনা, সেগুলো দেখা হয়। তারপর সকল রুমের রুম রেন্ট একবারে পোস্ট করে ফেলা যায়, 50টা হোক 60টা হোক একবারে পোস্টিং হয়ে যাবে, এবং পরবর্তীতে ডে ক্লোজ হয়ে যাবে, পরবর্তী দিনের জন্য ওপেন থাকবে। এখানে ফ্রন্ট অফিস রিপোর্ট। ফ্রন্ট অফিস রিপোর্টের বিভিন্ন ধরনের রিপোর্টগুলো অত্যন্ত ভালোভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। ফ্রন্ট অফিস রিপোর্টটা একটু হাইব্রিড করা হয়েছে এখানে। এই ফ্রন্ট অফিস রিপোর্টটাকে ফ্রন্ট অফিস কালেকশন রিপোর্টকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট, আর একটা হচ্ছে ইন হাউস গেস্টের পেমেন্ট, আর একটা হচ্ছে রিসিভেবল কালেকশন। এই 3 ভাবেই তো কালেকশন হতে পারে একটা হোটেলে। তো এটা যখন একটা লিস্টের মধ্যে হয় তখন এটা একটু ফর ফর বেটার ক্লারিটি আমরা এটাকে আর কি 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট, একটা ইন হাউস গেস্ট পেমেন্ট, আর একটা হচ্ছে রিসিভেবল কালেকশন। এটা হচ্ছে হাইব্রিড অ্যাপ্রোচ, একসাথে না দেখে তিনটাকে 3টা ছোট ছোট টেবিল ভাগ করে দেখানো হয়েছে, এটা আরো বেশি ক্লিয়ার। আচ্ছা, আমরা এখন দেখাতে চাই রেস্টোরোভার বা রেস্টুরেন্ট রিলেটেড কাজগুলা। লগ ইন করা হলো অ্যাজ এ রেস্টুরেন্ট ম্যানেজার। এখানে লগ ইন করলে সরাসরি রেস্টুরেন্টে চলে যাবে। এখন এখানে টেক অর্ডার, কিভাবে অর্ডার নেওয়া হয়। সাপোজ টেবিল নাম্বার 3-এ উনি কিছু নেওয়া হলো বিল, কোনো ডিসকাউন্ট থাকলে ডিসকাউন্ট দেয়া হলো। উনি যদি নাম মিস্টার রহিম, নামটা অপশনাল, সবসময় প্রয়োজন নেই যে সেক্ষেত্রে নাম ছাড়াও বিল করা যাবে। কেউটি এটা কিচেনে প্রিন্ট করে পাঠানোর জন্য, অথবা এটা কিচেন ডিসপ্লে থেকেও শেফ এটা দেখতে পাবে, শেফের মোবাইলে যদি এটা থাকে, অথবা ওখানে কিচেন ডিসপ্লে থাকতে পারে। আমি ওটা দেখাচ্ছি, আগে বিলটা দেখাই। এখানে আচ্ছা, এখানে সামারি অফ ফুডের উপরে ডিসকাউন্ট, বেভারেজের উপরে কোনো ডিসকাউন্ট হয় নাই, সেই হিসেবে এটা এসেছে আর কি। এখন এখানে বিল ক্যাশ, বিল পেইড মিস্টার রহিম। বিল সিটি লেজারেও বা বাকিতে সেলের ক্ষেত্রে সিটি লেজার, এখান থেকে কোম্পানি সিলেকশন করতে হবে, দেন এটা সিটি লেজারে যাবে।
যদি কাস্টমার দুইভাবে পেমেন্ট করতে চায়, সাপোজ কিছু কিছু ক্যাশে এবং কিছু কার্ডে, সেক্ষেত্রে ক্যাশ ক্যাশ 2000, বাকিটা সাপোজ কার্ডে করলেন উনি 7817.50 কনফার্ম। উনি দুইভাবে পেমেন্ট করেছেন, ক্যাশে কার্ডে, বিলটা অ্যাকর্ডিংলি হলো। ওকে, সো এখান থেকে কেওটি পুরনো বা লেটেস্ট কেওটি গুলো এখানে থাকবে, এখান থেকে সার্চও করা যাবে। বিল সার্চ, এখানে লাস্ট বিলগুলো থাকে, অথবা সার্চও করা যায়। সেলস রিপোর্ট, এখান থেকে সেলস রিপোর্ট। আচ্ছা, এখানে বিজনেস ডেট ওয়াইজ যেহেতু সেলস রিপোর্ট বিভিন্ন ধরনের আইটেম সেলস, পেমেন্ট মেথড অনুযায়ী হতে পারে, ডেইলি সেলস ক্যাটাগরি বিভিন্ন রকমের। বিজনেস ডেট এখান থেকে ক্লোজ করতে হয়, ক্লোজ। এখানে কোন মেথডে কত টাকা নেওয়া হলো সেগুলো অ্যাকনলেজ করা হলো, ক্লোজ করে দেওয়া হলো। ডে ক্লোজ লিখতে হবে এখানে, ডে ক্লোজ লিখে 24 নভেম্বর ডে ক্লোজ হয়ে 25 নভেম্বর ওপেন হবে। প্রিভিয়াস ডেট 24 নভেম্বর, নিউ ডেট 25 নভেম্বর। এখন থেকে সবকিছু 25 নভেম্বরের আন্ডারে হবে। রিপোর্টস 25 নভেম্বরে এখনো কোনো কিছু হয় নাই, সবকিছু 00। ওকে, আমরা যদি ওয়ান ডিমান্ড পুরোনো রিপোর্টটা দেখতে চাই, 24 নভেম্বরেরটা, 24 নভেম্বর। ওকে, 24 নভেম্বরে কি হয়েছিল সেটা, টোটাল অর্ডার, টোটাল সেলস, অ্যাভারেজ সেলস, ফাইন্যান্সিয়াল ব্রেকডাউন, এখানে ডিসকাউন্ট দেওয়া হয়েছিল, সার্ভিস চার্জ, ভ্যাট, গ্র্যান্ড টোটাল এত। ব্যাংকে কিছু, কার্ডে কিছু, ক্যাশে কিছু, কিছু সিটি লেজারে ছিল। এটা টপ শিট, আর এটার সাপোর্টিংটা হচ্ছে এটা অর্ডার রিপোর্ট 24 নভেম্বর টু 24 নভেম্বর, যেহেতু বিজনেস ডেটটা 24 নভেম্বরে ছিল সেহেতু। এই যে কিচেন ডিসপ্লে, কিচেন ডিসপ্লেটা এখানে কিচেনে থাকতে পারে, অথবা মোবাইল থেকেও এটা দেখা যায়। মোবাইল ভার্সনের জন্য একটা ছোট ভিডিও করা আছে চ্যানেলে, ওটা দেখলে বুঝতে পারবেন। টেবিল মেনু ম্যানেজমেন্ট, এখান থেকে টেবিল ক্রিয়েশন, এখান থেকে নতুন টেবিল ক্রিয়েট করা যাবে এবং মেনু অ্যাড করা যাবে। এখান থেকে মেনু অ্যাড করার সময় ডিসকাউন্টেবল এবং নন ডিসকাউন্টেবল সেটা এখানে উল্লেখ করে দিতে হয়। রিকুইজিশনটা এখান থেকে করতে হবে, পার্সেস অ্যান্ড রিসিভ, রেস্টুরেন্টের ইনভেন্টরিগুলো রেস্টুরেন্টের অ্যাকাউন্টে। এখান থেকে রিকুইজিশন, পার্সেস অর্ডার, গুড রিসিভ করা যাবে। ইনভেন্টরি ট্রানজাকশন গুলো এখানে মেনটেন হবে। ইনভেন্টরি রিপোর্টস, এখান থেকে ইনভেন্টরি একটা মাস্টার ডাটা থাকবে আগে থেকে, সেটা এখানে। এটার উপর বেস করেই রিকুইজিশন, পার্সেস অর্ডার, রিসিভ, এবং এটা আগে থেকে করা হলে, মাস্টার ডাটাটা আগে থেকে সুন্দর মতো রেডি করা থাকলে এইগুলো প্রকিউরমেন্ট এবং ইনভেন্টরি মেইনটেইন বা ম্যানেজমেন্টটা সহজ হবে। রিকুইজিশন, সাপোজ লো স্টক দেখে দেখে রিকুইজিশন করা হলো, ডিপার্টমেন্ট সাপোজ হাউসকিপিং, সি দ্য রিকুইজিশন, ওপেন। এখানে পার্সেস অর্ডার, ক্রিয়েট পিইউ, এখান থেকে পার্সেস অর্ডার করা যায়। ভেন্ডর সিলেক্ট করে পার্সেস অর্ডার, ভিউ পার্সেস অর্ডার। ওকে, পার্সেস অর্ডারের উপর বেস করে পণ্য রিসিভ, গুড রিসিভ, গুডস রিসিভড,
আচ্ছা, গুড রিসিপ্ট কিভাবে কাজ করে? এখান থেকে পার্সেস অর্ডার সিলেক্ট করা হলো, সাপোজ এই জিনিসগুলো রিসিভ করা হলো, কমপ্লিট রিসিপ্ট। এটা করার পর এখানে ইনভেন্টরি ট্রানজাকশনে জিনিসগুলো যোগ হয়ে গেল, স্টক ইন হলো। ইনভেন্টরি রিপোর্টস, এখান থেকে সকল ইনভেন্টরি রিপোর্টস গুলো পাওয়া যাবে, স্টক স্ট্যাটাস, ট্রানজাকশন হিস্টরি, স্টক মুভমেন্ট, স্টক স্টেটমেন্ট, ইনভেন্টরি স্টেটমেন্ট। অ্যাকাউন্টস এর ক্ষেত্রে রেভিনিউ রিপোর্টস, অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস এখানে মেনটেন করা যায়। আপনার আগে থেকে চার্ট অফ এক্সপেন্স, খরচের খাতগুলো লিস্ট থাকতে হবে, কিছু ভেন্ডর লিস্ট থাকতে হবে যাদের কাছ থেকে আপনি কেনাকাটা করেন। এই দুইটা জিনিস যখন থাকবে তখন আপনি এখান থেকে সাপোজ বিড়লা কর্পোরেশন বা ক্লিন প্রো সাপ্লাইস লিমিটেড, ডেট সাপোজ ওদের বিল 10,000 টাকা, 10,000 টাকা আপনি ইনপুট দিলেন। এক্সপেন্স সাপোজ গেস্ট সাপ্লাইস, সেভ, বিল ইনপুট হলো, ক্লিন প্রো সাপ্লাইসে 10,000 টাকা হইলো। এখানে রেকর্ড পেমেন্ট, সাপোজ ওনাদেরকে আপনি 5,000 টাকা পেমেন্ট করলেন, পেমেন্ট হিস্ট্রি 5,000 আপনি পেমেন্ট করেছিলেন সেটা। সাপোজ আরো একদিন আপনি ওনাকে 3,000 পেমেন্ট করলেন, 3,000 হিস্ট্রি, 3,000 করলেন, 5,000 করলেন, 8,000, এখনো 2,000, 2,000 বাকি, সেটা এখানে দেখা যায় না, এখানে ভিউতে দেখা যাবে। এই যে 10,000 পেমেন্ট, 8,000 পেইড, 2,000 এখনো ডিউ। আচ্ছা, ভেন্ডর লেজারটা পাবেন এখান থেকে, সাপোজ ক্লিন প্রো সাপ্লাইস, ওনাদের লেজার এটা। সিটি লেজারটা এখানে পাবেন। রেভিনিউ রিপোর্ট, আর এটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং, এই পার্টে কাজ চলছে। এই ছিল মোটামুটি ওভারভিউ। শুরুতে আমরা অল্প কিছু প্রপার্টি নিব। সো যারা খুব বেশি সফটওয়্যার নিয়ে সমস্যা রয়েছেন তারা আমার সাথে বসতে পারেন, বিস্তারিত আলাপ হবে, সবকিছু দেখানো হবে, আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা, এখন এটা কতটুকু মোবাইল রেসপন্সিভ বা ট্যাবলেটে কতটা রেসপন্সিভ সেটা যদি একটু দেখতে চাই, তাহলে মোবাইলে এটা এরকম আসবে। আজ এই পর্যন্তই। তাছাড়া প্রতিটা ডিপার্টমেন্টের উপর আলাদা ভিডিও থাকবে এবং এই চ্যানেলে আপলোড করা হবে। ডিপার্টমেন্ট ওয়াইজ এক্সিকিউটিভরা সেটা দেখে এটা শিখতে পারবে কিভাবে চালাতে হয়। আর সফটওয়্যারটি বর্তমানে যেমনটি দেখছেন বাস্তবে এটা আরো বেশি রোবাস্ট, ইউজার ফ্রেন্ডলি হবে এবং ফ্রন্ট এন্ড পলিশ থাকবে। কারণ এই ভিডিওটি শুটের পরেও এটার আপডেট এবং পলিশিং চলতে থাকবে। সফটওয়্যার তো আসলে সবসময় আপডেট এবং ডেভেলপমেন্ট চলতে থাকে। তো এটা পরবর্তীতে আরো বেশি নিখুঁত হবে। আর আফটার সেল সার্ভিসের ব্যাপারে আমরা মনে করি আফটার সেল সার্ভিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরবর্তীতে সাপোর্টটা যদি ঠিক মতো না পাওয়া যায় তাহলে সফটওয়্যার যতই ভালো হোক সেটা একটা সময় আর চালানো যায় না। যিনি সাপোর্টটা দিবেন আর যিনি সাপোর্টটা নিলেন, দুইজনের মধ্যে রেটিংস দেওয়ার সুযোগ থাকবে। আমরা রেটিংস পর্যালোচনা করেই বুঝবো যে যারা সাপোর্ট দিয়েছেন তারা আসলে কেমন সাপোর্ট দিয়েছিলেন। সো
Hope we have covered everything for now. Thanks for watching. See you later.